মায়াপুর নামে এক শান্ত ছোট্ট গ্রাম। এই গ্রামে অরুণ ও অমিত নামে দুই ভাই। তাদের একমাত্র ছোট বোন অমৃতার সাথে থাকে। বাবা মা হারানোর পর দুই ভাই বোনকে খুব আদরে বড় করেছে। অমৃতা তাদের জীবনের সব কিছু। সেদিন দুপুরে অরুণ ও অমিত মাঠ থেকে সবেমাত্র বাড়ি ফিরেছে। দাদা, ছোটবেলা থেকে কেবল একটা কথাই বলে আসছি, আর তোমরা কানই দিচ্ছ না। আমার আর একা একা একদম ভালো লাগে না। কি কথা রে পাগলি? সেই বিয়ের কথা? আর বলো না, তোমাদের বিয়ে হলে আমার দুটো সঙ্গী আসবে, দুটো নতুন বন্ধু। তোমরা কবে থেকে শুধু এড়িয়ে যাচ্ছ, আমার কথা তো শুনতেই পাও না। আরে বাবা, এ কি বলছিস? আমাদের তো বিয়ে করতেই হবে, কিন্তু আমাদের ছোট্ট মহারানীর অনুমতি ছাড়া কি আমরা কিছু করতে পারি নাকি? এতদিন ধরে তো আমাদের আদরের বোনটা রাজি হচ্ছিল না। আর যখন তুই নিজে মুখ ফুটে চাইলি, তবে আর দেরি কিসের? আমাদের বিয়ে হবেই। খুব ভালো হবে, কিন্তু শোনো, শুধু একজনের বিয়ে হলে হবে না। আমি কিন্তু একটা নয়, একসঙ্গে দুটো বৌদি চাই। তোমরা পারবে তো আমাকে একসাথে দুটো বৌদি এনে দিতে? বলিস কি রে, একসাথে দুটো মেয়ে খুঁজবো কোথায় শুনি, তাও আবার এক বাড়িতে? সেটা আমি শুনতে চাই না। যে বাড়িতে দুটো মেয়ে আছে বা দুটো বান্ধবী আছে, সেই রকম মেয়ে দেখেই তোমরা বিয়ে করো। আমি শুধু জানি আমি একসঙ্গে দুটো বৌদি চাই। আচ্ছা আচ্ছা, হবে হবে, এখন এসব বাদ দে তো। কি রান্না করেছিস সেটা বল, আমাদের পেটে যে ইঁদুর দৌড়চ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের গরম গরম খাবার দিচ্ছি। অন্য একটি গ্রামের এক সাধারণ বাড়িতে দুই মেয়ে নন্দিনী ও সুস্মিতাকে নিয়ে চিন্তিত তাদের মা মঞ্জুরি দেবী। তার চিন্তা কেবল মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। মারে, তোদের একটা খুব জরুরি কথা বলতে চাই। কি কথা মা? এখন তাড়াতাড়ি বলো তো, আমার হাতে কাজ আছে। আসলে আমার বয়স তো দিন দিন বাড়ছে, তোরা দুজনও তো অনেক বড় হয়ে গেলি। তোদের যদি বিয়েটা না দিতে পারি, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। আমার কিছু হয়ে গেলে তোদের কে দেখবে? মা, তুমি বুঝি আমাদের বিয়ের কথা বলছো? হ্যাঁ রে মা, তোদের বিয়ে দিতে চাই আমি। তোদের জন্য আমি ঘটক মশাইয়ের সাথে কথা বলেছি। তিনি বললেন পাশের গ্রামে অরুণ বাবুর দুই ছেলে একসঙ্গে বিয়ে করতে চায়। তাদের বোন নাকি আবদার করেছে যে একসঙ্গে দুটো বৌদি চায়। আর আমাদের ঘরেও তো তোরা দুই বোনই আছিস, তাই আমি চাইছি। থাক মা, তুমি কি বলতে চাইছো আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তার মানে ওই দুই ভাইয়ের সাথে আমাদের বিয়ে দিতে চাইছো, তাই তো? না মা, এটা কোনো মতেই হতে পারে না। একদম ঠিক বলেছিস দিদি, এটা কোনোভাবে সম্ভব না। আমাদের কি দেখতে খারাপ যে আমরা যেমন তেমন পরিবারে বিয়ে করব? আর তাছাড়া ঘটক মশাই যে ছেলে দুটোর কথা বলেছে, তাদের আমি দেখেছি, দুটো আনস্মার্ট চাষা। ওই চাষির সাথে আমরা বিয়ে করতে পারবো না মা, তুমি না করে দাও। এমন করিস না মা, তোরা বিয়েটা করে নে। ছেলে দুটো চাষি হতে পারে, কিন্তু দেখতে তো মন্দ নয়। আর তারা অনেক শিক্ষিত ভালো মানুষ, হয়তো চাকরির সন্ধান মেলেনি, তাই তারা চাষ করেই খায়। আর আর তাছাড়া চাষে অসুবিধা কিসের? চাষ করেও তো মানুষ প্রচুর অর্থ উপার্জন করে। না মা, তুমি আমাদেরকে বোঝাতে পারবে না। ওই রকম চাষির সাথে আমরা বিয়ে করতে পারবো না। আমাদের জন্য তো রাজপুত্র অপেক্ষা করছে, ওই চাষার সাথে বিয়ে অসম্ভব। তুমি সুস্মিতাকে বলো। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, আমি কিছুতেই রাজি নই। পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা যারা এখনো অবধি ভিডিওটাকে দেখছো বাট সাবস্ক্রাইব করোনি, এর আগেও ভিডিও দেখেছো আমাদের চ্যানেলে বাট সাবস্ক্রাইব করোনি, তো কি করছো? সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি হয়। আর এই রকম মজাদার কার্টুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আপনাদের করতে হবে, এবং যারা নতুন আসছো তারাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। কিছু সময় পর দুই বোন মিলে আলোচনা করছে। আরে ছুটকি, শোন, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার কিসের বুদ্ধি এলো দিদি? বোন, শুনেছি ওই বাড়ির ছেলেরা চাষা হলেও ওদের অনেক সম্পত্তি আছে।
আর ওই সম্পত্তি যদি আমরা দুই বোন দুজনের নামে করে নিতে পারি, তাহলে ওই চাষি ছেলেদের আমাদের আর কোনো প্রয়োজন নেই বোন। সত্যি বলছো দিদি? চল, এত না করে আমরা বিয়েটা করেই ফেলি, তারপর ছেলে দুটোকে নাচিয়ে ছাড়বো, আর ওদের সমস্ত সম্পত্তি আমরাই নিয়ে নেব। কিন্তু দিদি, এটা কি ঠিক হবে? আমি কিন্তু বেশি দিন ওদের সাথে সংসার করতে পারবো না। আমার সময় সুযোগ হয়ে গেলে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিয়ে আমাকে ছেড়ে দিও দিদি। ঠিক আছে ঠিক আছে, যেমনটা চাইবি তেমনটাই হবে। এখন চল, আমরা মায়ের কথায় রাজি হয়ে যাই। মা, আমরা বিয়েতে প্রস্তুত। তুমি ঘটক মশাইয়ের সাথে কথা বলো, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বিয়ে করতে রাজি। নন্দিনী ও সুস্মিতার মত বদল দেখে মঞ্জুরি দেবী খুশি হন। তিনি দ্রুত ঘটক মশাইকে খবর দেন। ঘটক মশাই তখন অরুণ ও অমিতের বাড়িতে এসে পৌঁছান। হেমন্ত ঘটক পরের দিন সকালে দুই ভাইয়ের বাড়িতে যায়। এই আসলে বাবা অরুণ, তোমাদের জন্য আমি দুটো মেয়ে দেখেছি। মেয়ে দুটো একই বাড়ির, একই মায়ের পেটের সন্তান। আশা করি তোমাদের কোনো আপত্তি হবে না। এ কি বলছেন ঘটক কাকু? কোনো আপত্তি নেই, বরং এটা তো আমার স্বপ্ন পূরণ হলো। আর দাদারা কি বলবে? যেখানে আমি তাদের আদরের বোন রয়েছি, সেখানে দাদাদের আর কিছু বলার নেই। আপনি শুধু বিয়ের 3 তারিখ ঠিক করুন, আমার দাদারা রাজি। আসলে বাবা বিক্রম, তোমরা যদি গিয়ে একবার মেয়ে দুটোকে দেখে আসতে। ঘটক মশাই, আমাদের আর মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই। যেখানে আমার বোন মন থেকে হ্যাঁ বলেছে, সেখানে আমরা কোনোভাবেই মেয়ে দেখব না। আমাদের বোনের ওপর আমাদের পুরো ভরসা আছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। ঠিক আছে ঘটক মশাই, আপনি শুভ বিবাহের দিন ঠিক করুন, আমরা প্রস্তুত। এরপর খুব ধুমধাম করে অরুণ ও অমিতের সাথে নন্দিনী এবং সুস্মিতার বিয়ে হয়ে যায়। দুই নতুন বউ এসে পড়ে বাড়িতে। অমৃতাও আনন্দে আত্মহারা, কিন্তু তাদের সুখের দিন কি সত্যিই শুরু হলো? দেখ তো অমৃতা, তোর বৌদিদের রান্না হলো কিনা। হলে তাড়াতাড়ি আমাদের খাবারটা রেডি কর। কখন মাঠ থেকে ফিরেছি, বড্ড খিদে পেয়েছে। আমাদেরও তো খিদে পেতে পারে নাকি? হ্যাঁ দাদা, ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে এসে বসো। বৌদিদের রান্না হয়ে গেলেই আমি তোমাদের খাবার দিচ্ছি। বড় বৌদি, ছোট বৌদি, তোমাদের কি রান্না হলো? দাদারা যে কখন মাঠ থেকে বাড়ি ফিরেছে, তাদের তো খেতে দিতে হবে। বৌদিদের রান্না হলো কিনা, ওই শুরু হলো আবার অতিরিক্ত আদর দেখানোর পালা। কেন বাপু, আমরা দুজন তো এখানে আছি, দুইজন বউ। আমাদের কি বলতে পারে না যে তাদের কি খেতে ইচ্ছে করছে বা খিদে পেয়েছে? সারাক্ষণ শুধু বোনকে নিয়েই আদি খেতা। আমার তো এসব একদম ভালো লাগে না। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছ। আমি তো আগেই বলেছিলাম, ওই বাড়িতে একটা বোন আছে। ওই ননদটা যদি থাকে, আমাদের কাজ হাসিল করতে দেরি হবে। শুনিনি তো কি হয়েছে, তারও ব্যবস্থা আছে। এ যদি বেশি বাড়াবাড়ি করে, এমন ভাবে ডানা ছেটে দেব যে আর আকাশে উড়তেই পারবে না। তার মানে কি বলতে চাইছো দিদি? কি বলতে চাইছি সেটা সময় হলেই বুঝতে পারবি বোন। না অমৃতা, তোমাকে নিয়ে যেতে হবে না। এতদিন তুমি অনেক করেছো, আর করতে হবে না। তোমার দাদাদের দুজন বউ আছে, সেটা কি তুমি বোঝো না? তাদেরও তো একটু অধিকার দেওয়া উচিত তোমার। তুমি যদি সব সময় দাদার পিছনে লেগে থাকো, তাহলে আমরা বউরা কোথায় যাব বলো দেখি? বৌদি, তুমি এমন করে কেন বলছো? আমি তো সব সময় দাদাদেরকে খেতে দিই, হয়তো তাই দাদা আমাকে ডেকেছে। ঠিক আছে বৌদি, কোনো অসুবিধা নেই। তোমরা যদি দিতে চাও দাও না, আমার কোনো সমস্যা নেই। বরং ভালোই হয়, তোমরা সব সময় দাদাদের খেয়াল রাখবে। শোনো অমৃতা, এমন বেহায়াপনা আমার মোটেও পছন্দ হয় না। যাও, তুমি তোমার কাজ করো, আমি যাচ্ছি তোমার দাদাকে ভাত দিতে। ওগো, শুনছো? হ্যাঁ বলো, শুনছি তো। বলছিলাম কি, তোমার বোনের কাছে যে তুমি দুপুরে ভাত চাইলে। হ্যাঁ চেয়েছি তো, তাতে কি হয়েছে? আমরা তোমার বোনকে বললাম যে তোমার দাদারা মাঠ থেকে বাড়িতে এসেছেন, তাদের খুব খিদে পেয়েছে। যাও বোন, তুমি গিয়ে তোমার দাদাদের ভাতটা দিয়ে এসো। আমার মুখের ওপর কি বললো জানো?
কি বললো? বললো তোমরা থাকতে আমি কেন করব? আমি কি এমনি এমনি দাদাদের বিয়ে দিয়েছি? সব সময় যদি আমার ঘাড়ে দাদারা চেপে থাকে তাহলে আমি মুক্ত হব কবে? আমারও তো বিয়ের দরকার আছে, আমারও তো বিয়ের প্রয়োজন আছে। এবার তোমরা তোমাদের বরের দায়িত্ব নাও, আমি আর পারবো না। বউ হয়েছে যখন, বরের সেবা যত্ন সবই তোমরাই করো। কি বলছো? অমৃতা এমন কথা বলেছে? হ্যাঁ গো, না বললে আর বলছি কি, আমিও তো অবাক হয়ে গিয়েছি। যে বোনকে তোমরা চোখের মণি করে রেখেছো, সেই বোন এমন কথা বলবে আমি তো ভাবতেই পারিনি। না 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 না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। অমৃতা এমন কথা বলবে, এটা বিশ্বাস করা অসম্ভব। ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে না, তবে একদিন মিলিয়ে নিও। তোমার বোন এটাই চেয়েছে, বিয়ে দিয়ে তোমাদেরকে পর করে দিতে। তোমাদের আদর তারা সহ্য হচ্ছে না, তার মনে হয় অন্য কোনো পর পুরুষকে ভালো লেগে গিয়েছে, তাই তোমাদের বিয়ে দিয়ে সে একটু শান্তি পেতে চায়। হ্যাঁ গো, তা না হলে আর বলছি কি, এমন খারাপ ব্যবহার করলো আমাদের সাথে, বলার মতো নয়। আমরা তো অবাক হয়ে গিয়েছি। দিদিও ভাবতে পারেনি যে বোন এমন ভাবে আমাদের সাথে আচরণ করবে। আর তাছাড়া আমরা তো এসে থেকেই দেখছি তোমরা তোমাদের বোনকে কত ভালোবাসো, কত যত্নে রেখেছো, কিন্তু ওর এই আচরণটা না আমি মেনে নিতে পারিনি। ঠিক আছে, বোন যদি চাই আমাদের থেকে মুক্তি পেতে, আমরা মুক্তি দিয়ে দেব। এত ভালোবাসা দেওয়ার পরও যদি বোন আমাদের পছন্দই করতে না পারে, তাহলে ভালোবাসা নিতে না চায়, তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। এইভাবে দুই বোন প্রতিদিন অরুণ ও অমিতের কানে অমৃতার বিরুদ্ধে মিথ্যে কথা বলতে লাগলো। সরল মনের দাদারাও দিনের পর দিন তাদের বোনকে ভুল বুঝাতে শুরু করলো। গল্পের এই স্থান পর্যন্ত তো তোমরা চলে এসেছো এবং এতটা দেখার পর অবশ্যই তোমাদের ভালো লাগছে, তো সেই কারণে তোমরা স্কিপ না করে কিন্তু এই পর্যন্ত দেখে আসছো। তো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা লাইক দিয়ে বুঝিয়ে দেবে। তোমাদের লাইক দেখলে আমরা বুঝতে পারবো তোমাদের গল্পটা কতটা ভালো লাগছে। তো এইরকম টাইপের গল্প আমরা আগামী দিনে আরও নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত গল্পটা দেখছো স্টিল বাট এখনও লাইক করনি, তারা অবশ্যই একটা করে লাইক করে যেও। তো চলো পরবর্তী সিন দেখা যাক কী হয়। ভুল বোঝাবুঝির পালা যখন চরমে পৌঁছালো, একদিন অমিত তার বোনকে ডেকে সব কথা বলল। দেখ অমৃতা, তোর এই ব্যবহার আমরা একদম সহ্য করতে পারছি না। শোন, তোর যদি কোনো সমস্যা থাকে সেটা স্পষ্ট করে আমাদের বলতে পারিস। তোর বৌদিদের সাথে এরকম খারাপ ব্যবহার করার কোনো মানে হয় না। কি বলছো দাদা? খারাপ ব্যবহার? আমি কখন খারাপ ব্যবহার করলাম? শোন অমৃতা, তুই এমন দেখাচ্ছিস যেন তুই কিছুই জানিস না। আমি কি বলতে চাইছি তুই খুব ভালো করে জানিস, আর তুই নিজেও তো চাস আমরা এই বিষয়টা নিয়ে তোর সঙ্গে কথা বলি। তাহলে এখন এমন অবাক হওয়ার ভান করছিস কেন? না মানে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না দাদা। শোন, যদি এই বাড়িতে তোর আর থাকতে ভালো না লাগে, তুই চলে যেতে পারিস। আর তাছাড়া তুই নাকি কাউকে ভালোবাসিস, আর তার সঙ্গেই নাকি ঘর বাঁধতে চাস। তুই তো সবসময় তোর বৌদিদের বলিস যে তোর নাকি আর এখানে মন টিকছে না, তুই নাকি তোর পছন্দের মানুষটার হাত ধরে পালিয়ে যাবি। তাহলে আর দেরি কিসের? তুই তাই কর। আমরা তোকে এই বাড়িতে জায়গা দিতে পারবো না। এই বাড়িতে থেকে অশালীন আচরণ আমরা মেনে নিতে পারবো না। আমাদের দুই ভাইয়ের কত স্বপ্ন ছিল তোকে যত্ন করে বড় করে একটা ভালো পরিবারে বিয়ে দেব, আর তুই কিনা শেষ পর্যন্ত এমন করে আমাদের মনে আঘাত দিলি। আমরা এটা ভাবতেও পারছি না। কি বলছো দাদা? ভালোবাসার মানুষ? কে সেই ভালোবাসার মানুষ? ও শোনো অমৃতা, আর অভিনয় করতে হবে না। সব ভুলে গেলে এত তাড়াতাড়ি? তুমিই তো সেদিন আমাকে বললে যে তোমার নাকি এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে, আর তোমার প্রেমিক নাকি তোমাকে নিয়ে যেতে চায়। তাহলে এখন দাদাদের সামনে এমন নাটক করছো কেন, যেন তুমি সতী সাবিত্রী? হ্যাঁ অমৃতা, দিদি সত্যি কথাই বলছে। তুমি তো আমার সঙ্গেও কম খারাপ আচরণ করনি। তোমার খারাপ ব্যবহারে আমি সত্যিই খুব আঘাত পেয়েছি। আমি সব তোমাদের দাদাদের শুনিয়েছি, আর তোমার দুই দাদা এই কারণেই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা তোমাকে আর এই বাড়িতে রাখবেন না। আচ্ছা, যদি দাদারা আমাকে এই বাড়িতে আর না চান তবে আমি জোর করব না, কিন্তু দাদাদের মনে রাখা উচিত ছিল কারো মুখের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চোখে সবটা দেখা দরকার ছিল। ঠিক আছে দাদা, তোমরা ভালো থেকো, তোমরা শান্তিতে জীবন কাটাও, আমাকে নিয়ে চিন্তা করো না। আমি যদি খুব কষ্টে থাকি তবুও কখনো তোমাদের সামনে আসবো না দাদা।
এইভাবে দুই বোন চালাকি করে অমৃতাকে দাদাদের কাছে খারাপ প্রমাণ করে, তাকে বাড়ি থেকে বিতাড়িত করে। সত্যি দিদি, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। তোমার মাথায় এত বুদ্ধি লুকিয়েছিল ভাবতেই পারিনি। উফ, আর কতদিন ওকে সহ্য করতাম বলো তো? ওকে আমার একদম সহ্য হচ্ছিল না। ওর অতিরিক্ত আদর দেখানো আর মেনে নিতে পারছিলাম না। সত্যি বোন, আমিও প্রথম দিকে যখনই দাদাদের বোঝাতে যেতাম কিছুতেই বিশ্বাস করতে চাইতো না। কত কষ্টে যে তাদের বিশ্বাস করিয়েছি তা শুধু ভগবানই জানে। এবার শোনো, বোনটাকে তো সরিয়েছি, এবার আমাদের প্রধান কাজটা বাকি। আমাদের কাজ পুরো না হলে এই বাড়ি থেকে তো ওদেরকেও তাড়ানো যাবে না। কিন্তু দিদি, তুমি দলিল দস্তাবেজগুলো তাড়াতাড়ি তৈরি করো, তারপর সই করানোর ব্যবস্থাটা আমরা দেখে নেব। তাদের দুই বোনের এই গোপন কথা দরজার বাইরে দাঁড়িয়ে অরুণ এবং অমিত সবটা শুনে ফেলল। বাহ, তোমাদের দুই বোনের গুণের শেষ নেই। হ্যাঁ, তোমরা এত চমৎকার অভিনেত্রী। তোমাদের তো এখানে সংসার করার কথা নয়, থিয়েটার করার কথা। কত বড় প্রতারক একবার ভাব। ঠিক, আমি তো তোকে আগেই বলেছিলাম দাদা, এই দুই বোনকে আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। প্রথম থেকে আমার সন্দেহ ছিল, কেন জানি না সব সময় আমাদের বোনকে নিয়ে তোর আর আমার কানে খারাপ কথা বলতো। আমার মনে একটা খটকা ছিল, কেন এরা দুজন আমাদের কাছে বোনটার বদনাম করতো। আসলে কি বলছো তোমরা? আমরা এসব করিনি। তোমাদের বোনের স্বভাবই খারাপ ছিল, তাই। একদম চুপ। আর একটা কথা আমার বোনকে নিয়ে বলবে না। অনেক মিথ্যে কথা বলেছে, অনেক। তোমাদের জন্যই আমরা আমাদের আদরের বোনের সাথে কত খারাপ ব্যবহার করেছি। আর জায়গা জমি সম্পত্তির লোভ দেখাচ্ছ? শোনো, এ বাড়ির 1 কোটিও সম্পত্তি তোমরা পাবে না। কেন জানো? কারণ এই জায়গা জমি আমাদের কিছুই আমাদের নামে নেই। হ্যাঁ, আমরা তো অনেক বছর আগে আমাদের সমস্ত সম্পত্তি আমাদের প্রিয় বোন অমৃতার নামে লিখে দিয়েছি। আর আমার বোনটা কত কষ্ট নিয়ে না এই বাড়ি ছেড়ে চলে গেল। চিন্তা করিস না ভাই, অমৃতা একটু কষ্ট পায়নি। আমি ওকে আমার এক বিশ্বস্ত বন্ধুর বাড়িতে রেখে এসেছি। আমার সাথে বোনের সেদিন দেখা হয়েছিল রাস্তায়। এরপর অমিত সবাইকে সব ঘটনা বলতে থাকে। বোন, তুই ভালো আছিস তো? তুই বাড়ি থেকে চলে গিয়েছিস, আমার খুব কষ্ট হয়েছে রে। তুমি আমার কথা কেন ভাবছো দাদা? তুই বাড়ি ছেড়েছিস 2 দিন হয়ে গেল। আমি ভাবতেও পারছি না যে এসব কি হয়ে গেল। তোকে ছাড়া ঘরটা খালি, আমার বুকটা কেঁপে ওঠে রে বোন। কখনো ভাবতে পারিনি তুই বাড়িতে থাকবি না। তোমরা কি করে পারলে বৌদিদের কথা শুনে আমাকে বের করে দিতে? তোমরা একবারের জন্যও সত্যটা যাচাই করলে না। তোমাদের ভালোবাসায় আমি বড় হয়েছি, তোমাদের থেকে শিক্ষা পেয়েছি। আমি তোমাদের সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করব দাদা? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সবটা খুলে বলতো তুই। আমি বৌদিদের কাছে তোমাদের নামে কখনো কোনো খারাপ কথা বলিনি। আমি চাইতাম বৌদিরা তোমাদের যত্ন নিক, তাই আমি বৌদিদেরকে বলতাম যে দাদাদেরকে টাইমে টাইমে খেতে দিয়ে দেবে, দাদাদের যত্ন নেবে। কিন্তু বৌদিদের এগুলো সহ্য হয়নি, আমাকে খারাপ খারাপ কথা বলতো। কি বলছিস বোন? তোর সাথে এত কিছু ঘটে গেছে আর আমরা কিছুই জানতে পারলাম না। হ্যাঁ দাদা, আর তোমাদের ধারে কাছেও তো আমাকে যেতে দিত না। আর আমার নামে কি তোমাদের কাছে বলে, সবটা এখন প্রমাণ পেয়ে গেলাম আমি। ঠিক আছে, এই অপরাধের শাস্তি আমি ওই 2 বোনকে দেব। তুই ক্ষমা করে দে আমায় বোন, আমি ক্ষমা করে দে। তোকে ভুল বোঝার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। কিন্তু একটা কথা মনে রাখিস, যতদিন না সমস্ত কিছু প্রমাণ হচ্ছে ততদিন তুই আমার বন্ধুর বাড়িতে থাকবি। ভাই, তুই তো কোথায় থেকে আমাকে এসব কথা আগে বলিসনি? না না দাদা, আমি বলিনি, কারণ আমি এদেরকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম প্রমাণ সহ, যাতে তোমার সামনে এদের মুখোশটা খোলা যায়। এরা ক্ষমা পাওয়ার যোগ্য নয় দাদা। গল্পের একদম আমরা শেষ পর্যায়ে, এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে গল্পটা দেখছো তাদের অবশ্যই গল্পটা ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। তো অবশ্যই আপনারা কিন্তু মতামত কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং একটা করে লাইক দিয়ে অবশ্যই বুঝিয়ে দেবেন কতটা আপনাদের পছন্দ হয়েছে। তো সেই হিসাবে আপনাদের জন্য আমরা গল্প নিয়ে আসতে পারবো। এবং চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলে ডেইলি ভিউয়ার্স গল্প দেখে আসছো, আপনাদের গল্প আপনাদের ভালো লাগছে, তো তারা কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব অনেকেই করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলো পরবর্তী সিন দেখা যাক। সুস্মিতা ও নন্দিনী 2 বউ কান্নাকাটি করতে শুরু করে। আমাদের এমন কঠিন শাস্তি দিও না গো, আমাদের দয়া করে ক্ষমা করে দাও।
হ্যাঁ হ্যাঁ, আমরা স্বীকার করছি, আমরা বড় অন্যায় করেছি। আমরা সম্পত্তির লোভে তোমাদের বোনকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি টাকা পয়সা নয়, আমাদের স্বামীর ভালোবাসাটাই আসল সম্পদ। আমাদেরকে মাফ করে দাও গো। না, তোমরা ক্ষমার যোগ্য নাও। আর শোনো, এখন এই মুহূর্তে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে আর কখনো এই বাড়ির চৌকাঠ পেরোবে না। এমন কাজ করো না গো, আমাদেরকে দয়া করে তাড়িয়ে দিও না। আমরা কথা দিচ্ছি তোমার বোনের সাথে যেভাবেই হোক মিলেমিশে থাকবো। দরকার পড়লে তোমার বোনের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবো, যেন সে আমাদের ক্ষমা করে দেয়। তবুও তোমরা আমাদের যেতে বলো না। ঠিক আছে, আমার বোনের প্রতি তোমরা যে ভুল করেছো সেই অন্যায় হয়তো আমরা ভুলতে পারবো না, তবে আমার বোন যদি তোমাদেরকে ক্ষমা করে এই বাড়িতে থাকতে দেয় তবেই তোমরা থাকবে, নতুবা এই বাড়িতে তোমাদের আর কোনো স্থান হবে না। এরপর অমৃতা বাড়িতে ফিরে আসে। তার বৌদিদের অনুশোচনা এবং তাদের কাতর অনুরোধ দেখে এবং দাদাদের প্রতি তাদের ভালোবাসা সত্য বলে মনে হওয়ায় অমৃতা তাদের ক্ষমা করে দিতে বাধ্য হয়। ঠিক আছে দাদা, ওদেরকে থাকতে দাও। আমার দাদাদের ভালোবাসা যখন ওরা সত্যিকারে বুঝেছে, তখন নিশ্চয়ই আর কখনো এমন ভুল করবে না। এরপর নন্দিনী ও সুস্মিতা নিজেদের ভুল বুঝতে পেরে লোভের পথ ছেড়ে অরুণ, অমিত, অমৃতার সাথে সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো। আর অমৃতাও তার দুই বৌদিকে অনেক ভালোবাসা দিয়ে আপন করে নিল। দুই ভাইও উপলব্ধি করল বোনের প্রতি তাদের আস্থা এবং ভালোবাসায় ছিল জীবনের সবচেয়ে মূল্যবান বন্ধন।